ওয়েলকাম টু উড়ান পাঠশালা। উড়ান পাঠশালাতে প্রত্যেককে স্বাগত। তো আজকের আমাদের যে সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব টাইপ অফ রক্স, আমি অভিজিৎ স্যার। তো আমাদের যে আলোচনা সেকশনটা সেটা আমাদের 9, 10 এবং 11, 12 এসএলএসটি সিলেবাসে ফার্স্টেই বলে দেওয়া আছে, দ্যাট ইজ জিও টেকটনিক্স। তো জিও টেকটনিক্স এর যে সেকশনটা আমরা ডিসকাস করব, দেখতে পাচ্ছ টাইপ অফ রক, যেটা জিও টেকটনিক্স এর সেকশনে আমাদের একটা সেকশনে বলে দেওয়াই আছে যে রক্স অরিজিন, টাইপস অ্যান্ড ক্যারেক্টার্স বা ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সম্পর্কে আমাদের আলোচনা। মানে যেগুলো আমরা বলি আগ্নেয় শিলা, দ্যাট ইজ ইগনিয়াস রক, পাললিক শিলা, দ্যাট ইজ সেডিমেন্টারি রক, বা রূপান্তরিত শিলা, দ্যাট ইজ মেটামরফিক রক, সেইগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা শুরু করছি এখান থেকে। বেসিক্যালি ছোট থেকে মানে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং এক্সাম্পল ওরিয়েন্টেড কোশ্চেন সেখান থেকে কিন্তু বেশি হয়ে থাকে, সেগুলো আমরা দেখি। তো ফার্স্টে আমাদের বলছে রক্স আর আ কম্বিনেশন অফ মিনারেলস দ্যাট আর বাউন্ডেড টুগেদার ইন সাম ওয়ে। সিম্পল ভাবে বুঝি যে বন্ডেড টুগেদার বলতে কি, যে রক্স সাধারণত কি হয়, এক বা একাধিক মিনারেল বা খনিজ পদার্থের সংস্পর্শে গড়ে ওঠে। ওকে, তাহলে এক বা একাধিক যদি খনিজ পদার্থ বা মিনারেলস মিলে কি তৈরি হচ্ছে, রক্স তৈরি হচ্ছে। যদি রক্সটা আমরা বুঝতে পারি যে একটি মাত্র মিনারেল দিয়ে তৈরি হয়েছে, তাকে আমরা কি বলতে পারবো, তাকে আমরা বলতে পারবো দ্যাট ইজ মনো মিনারেল। যদি বুঝতে পারি যে রক্সটা একটি মাত্র মিনারেল দিয়ে তৈরি হয়েছে, তাকে আমরা বলতে পারবো দ্যাট ইজ মনো মিনারেলিক। এক কন্টেন্ট ওয়ান মিনারেল, এই পয়েন্টটা মাথায় রাখবে। আর যদি একাধিক মিনারেল দিয়ে তৈরি হয়, মোর দেন ওয়ান মিনারেল, তাকে আমরা বলবো পলিমিনারেলিক। যেমন কন্টেন্ট মোর দেন ওয়ান মিনারেল, দ্যাট ইজ পলি। মানে কি, পলি মানে হচ্ছে একের বেশি, যে একাধিক, তাকে আমরা বলছি পলি মিনারেল। এই যে রক্স আর মিনারেলস যে আমরা পার্টটা আমরা পড়ছি, বেসিক্যালি মিনারেলস যখন কম্বাইন্ড ফরম্যাটে বা এগ্রিগেট ফরম্যাটে একটা জিনিস বা একটা কম্প্যাকশনাল ফরম্যাট যখন তৈরি করছে, তখন সেই জিনিসটাকে আমরা রক্স বলছি। ওকে, রক্স মিনারেলের তুলনায় সাধারণত 90% ক্ষেত্রে দেখা যায় তুলনামূলক শক্ত হয়ে থাকে, 90% ক্ষেত্রে। তো এই যে জিনিসগুলো আমরা বললাম, কি বলছে এখানে, কম্বিনেশন অফ মিনারেলস দ্যাট আর বন্ডেড। বন্ডেড মানে কি, মিশে থাকা, একসাথে কম্প্যাকশন অবস্থায় মিলে মিশে থাকা। সেই অবস্থায় যে তৈরি হচ্ছে টুগেদার ফরম্যাটে, দ্যাট ইজ একত্রিতকরণের মাধ্যমে, সেটাকে আমরা রক্স বলছি। তাহলে এখানে টাইপ অফ রক্স আমরা যদি একটা বেসিক সামারি দেখে নিই, চট করে যদি সামারিটা বুঝে নিতে হয়, আমরা জানি তিনটে টাইপ অফ রক্স হয়, ইগনিয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক। ইগনিয়াস রক বলতে কি হচ্ছে, দেখো ইগনিয়াস রক কথার অর্থ হচ্ছে আগ্নেয় শিলা। ঠিক আছে, এই আগ্নেয় শিলা কি ল্যাটিন ওয়ার্ড ইগনিস থেকে এসছে, যার অর্থ হচ্ছে ফায়ার বা আগুন, যেটা আমরা বলে থাকি। তো ইগনিয়াস রক কি, ম্যাগমা, যেটা ভূ অভ্যন্তরে থাকছে ম্যাগমা, বাইরে বেরিয়ে লাভা হয়ে যাচ্ছে। তাহলে ম্যাগমা বা লাভা যেখানে বাইরে বেরিয়ে আসার পর, ওপেন এয়ারে এক্সপোজড হওয়ার পর দীর্ঘদিন ধরে সেটা ঠান্ডা হওয়ার ফলে কি হচ্ছে, হিট রিলিজ করার ফলে সলিডিফাইড হয়ে যাচ্ছে, মানে সলিডিফিকেশন, তাকে আমরা কি বলছি, ইগনিয়াস রক। এবার এর ক্যারেক্টারে আমরা একটু পরে যাব, তবু বেসিকটা আমরা দেখে নিই। ইগনিয়াস রক তুলনামূলক অন্যান্য শিলাগুলোর তুলনায় বেশি শক্ত। কেন, হিট যখন রিলিজ করছে কোনো জিনিস, সে আস্তে আস্তে কি হবে, কম্প্যাকশন হবে। ঠিক আছে, সংকুচিত হতে থাকবে, আর সংকুচিত হওয়া মানে কি, জিনিসটা আস্তে আস্তে শক্ত হচ্ছে, তো সেই জন্য হার্ড বলছে। আর এই টেম্পারেচারে, ইগনিয়াস মানে তো প্রচন্ড হাই টেম্পারেচার, হাই থাকে, তার মানে এই টেম্পারেচারে কোনো রকম লেয়ার ফরমেশন লক্ষ্য করা যায় না, যেটাকে আমরা বলি যে কোনো রকম স্তর দেখা যায় না, বা বাংলায় বলা হয় অস্তরীভূত শিলা। ওকে, এবার এটাকে দুটো ভাগে ভাগ করা যায়, ইন্ট্রুসিভ আর এক্সট্রুসিভ। আমরা বলে থাকি নিঃসারী, উদ্বেদী। যে ইন্ট্রুসিভ মানে ইনসাইড, এক্সট্রুসিভ মানে বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, সেই জিনিসগুলোকে আমরা বলতে পারি, যেমন এক্সাম্পলটাই আমাদের মেইনলি মাথায় রাখে, এটা হচ্ছে গ্রানাইট, একটা হচ্ছে অবসিডিয়ান। এক্সট্রুসিভ, এক্সট্রুসিভ আর একটা এক্সাম্পল হয় ভালো, দ্যাট ইজ ব্যাসাল্ট। এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। নেক্সট, সেডিমেন্টারি রক বা পাললিক শিলা কি বলছে, ফর্মস দ্য সেডিমেন্ট কম্প্যাকশন। সেডিমেন্ট মানে কি, পলি। তাহলে এই যে সেডিমেন্টের কথা বলছে, পলি দীর্ঘদিন ধরে কি হচ্ছে, কম্প্যাকশন মানে এক জায়গায় জমাট হতে হতে, স্তরে পড়তে পড়তে সেই জায়গাটা আস্তে আস্তে জমাট বেঁধে শক্ত শিলায় পরিণত হয়ে যাচ্ছে। তাহলে পলি ধীরে ধীরে স্তরে স্তরে সঞ্চিত হওয়ার ফলে দীর্ঘদিন ধরে সেটা শক্ত শিলায় পরিণত হওয়াকে আমরা বলে থাকি সেডিমেন্টারি রক।
তাহলে এখানে কি ধীরে ধীরে স্তর দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে এটাকে আমরা কি বলছি, লেয়ার্ড বা স্তরীভূত। এখানে দুটো তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, ক্লাস্টিক, কেমিক্যাল, অর্গানিক। এগুলো আমরা এক্সাম্পলে আসবো। প্লাস্টিকের এক্সাম্পল মাথায় রাখবো স্যান্ডস্টোন, কেমিক্যালের লাইমস্টোন, অর্গানিকের কোল, যেখান থেকে আমাদের অ্যান্থ্রাসাইট ফরমেশন আমরা দেখতে পাবো, গ্রাফাইটও দেখতে পাবো। তাহলে এগুলো হচ্ছে বেসিক একটা আইডিয়ার জন্য, এগুলো প্রত্যেকটা আমরা ডিটেলসে ভেতরে দেখবো। মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। দেখো মেটামরফিক রক বলতে কি বোঝায়, আগ্নেয় শিলা আর এই পাললিক শিলা, ইগনিয়াস আর সেডিমেন্টারি, এই দুটোই রক সাধারণত হয়ে থাকে, এর বাইরে কোনো রক হয় না। তাহলে মেটামরফিক রকটা কি, এই আগ্নেয় শিলা আর পাললিক শিলা দীর্ঘদিন ধরে যখন সময়ের সাথে সাথে ডিউ টু দ্য ওয়েদারিং প্রসেসের ফলে, মানে আবহবিকারের ফলে এটা যখন চেঞ্জেস হচ্ছে, পরিবর্তন দেখতে পাচ্ছি, তাকে আমরা বলছি মেটামরফিক রক। মানে এই দুটো শিলা যখন পরিবর্তন হয়ে অন্য কোনো এক ধরনের শিলা তৈরি করছে, যেখানে ওই যে শিলাটা তৈরি হচ্ছে তার নিজস্ব কিছু ক্যারেক্টার, বা এই দুটো শিলার মধ্যে যেই শিলা থেকে রূপান্তর হচ্ছে সেই শিলার কিছু ক্যারেক্টার। যদি আমরা এক্সাম্পল বলি, ধরো ইগনিয়াসের একটা এক্সাম্পল এখানে লেখা আছে গ্রানাইট, ঠিক আছে। গ্রানাইট যখন রূপান্তরিত শিলায় পরিবর্তন হচ্ছে, মানে মেটামরফিক রকে পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা কি বলি, নিস। তাহলে নিস যখন নতুন শিলায় পরিবর্তন হচ্ছে, যেমন এক্সাম্পল আমরা এখানে লিখে রাখছি, ধরো নিস, GNEISS, তাহলে নিস কিস থেকে পরিবর্তন হচ্ছে, নিস হচ্ছে গ্রানাইট থেকে রূপান্তরিত হচ্ছে নিস। এবার যখন নিস শিলাটা তৈরি হচ্ছে, নিস তো অ্যাকচুয়ালি রূপান্তরিত শিলা, কিন্তু নিস শিলার মধ্যে আগ্নেয় শিলার কিছু ক্যারেক্টার ওর মধ্যে থাকে এবং নতুন করে কিছু ক্যারেক্টার ডেভেলপ হয় রূপান্তরের ফলে, মেটামরফিজমের ফলে, বা মেটামরফোজড হচ্ছে বলে নতুন কিছু কিছু ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে, সেটাকে আমরা বলছি রূপান্তরিত শিলা। এই শিলা শক্ত হয় সাধারণত, যেহেতু আগ্নেয় শিলা থেকে হলে তুলনামূলক বেশি শক্ত হবে, আর রূপান্তরিত আমাদের যদি পাললিক শিলা থেকে কম শক্ত হবে। যদি আগ্নেয় শিলা থেকে মেটামরফিক শিলায় বা রকে যদি কনভার্ট হয়, তাহলে আমরা লেয়ার দেখতে পাবো। আর এখান থেকে হলে কি হবে, মানে এখান থেকে আমরা নন লেয়ার, আগ্নেয় থেকে যদি মেটামরফিক হয় লেয়ার দেখতে পাবো না, আর সেডিমেন্টারি থেকে হলে লেয়ার দেখতে পাবো। তার মানে কি বলছে, মে অর মে নট হ্যাভ লেয়ার্স, লেয়ার থাকতেও পারে নাও থাকতে পারে। থাকবে কখন, যদি সেডিমেন্টারি থেকে কনভার্ট হয়, থাকবে না কখন, যদি ইগনিয়াস থেকে কনভার্ট হয়। ওকে, তাহলে এখানে আমাদের এক্সাম্পল দিয়ে দিচ্ছে স্লেট, মার্বেল, তো এগুলো আমাদের আইডিয়া ডেভেলপ হয়ে যাবে। ওকে, নেক্সট, রক্স আর অ্যান এগ্রিগেট। এগ্রিগেট মানে কি, সংযুক্তকরণ, মিলেমিশে যখন তৈরি হচ্ছে। রক্স আর অ্যান এগ্রিগেট অফ ওয়ান অর মোর মিনারেল, যখন এক বা একাধিক মিনারেল নিয়ে তৈরি হচ্ছে এবং একটা কেমিক্যাল বন্ড, ঠিক আছে, বন্ডেড বলেছিলাম ফার্স্ট স্লাইডে আমরা দেখেছিলাম, কেমিক্যাল বন্ড একটা ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই কথাটাকে ইউজ করতে পারি। এবার যদি একটা মিনারেল দিয়ে তৈরি হয়, একটা মিনারেল দিয়ে তৈরি হয় যদি, তাকে আমরা কি বলবো, মনোমিনারেলিক। আর যদি অর মোর মানে একের বেশি মিনারেল দিয়ে তৈরি হয়, তাকে আমরা বলবো পলিমিনারেলিক। ফার্স্ট স্লাইডে আমরা দেখেছিলাম। ওকে, এবার বলছে মোস্ট কমন মিনারেলস ফাউন্ড ইন রক্স, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে মোস্ট কমন মিনারেলস ফাউন্ড ইন রক। দেখো রক্স এর মধ্যে 90% রক্স এর মধ্যে দুটো মিনারেলকে আমরা সাধারণত দেখতে পাই। কি কি, একটা হচ্ছে ফেল্ডস্পার আর আরেকটা হচ্ছে কোয়ার্টজ। তাহলে কখনো যদি এখানে আমাদের মাথায় রাখো, যে কখনো যদি কোশ্চেন দেয় যে কোন দুটো মিনারেলস রক্স এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়, একটা হচ্ছে ফেল্ডস্পার এবং সেকেন্ডটা হচ্ছে কোয়ার্টজ। The scientific study of rock is called, এটা আমাদের ইম্পর্টেন্ট, the scientific study of rock is called, that is petrology, that is petrology। আমরা যদি বলি না পেডোলজি, পেডোলজি হচ্ছে স্টাডি অফ সয়েল, এখানে বলছে কি পেট্রোলজি, পেট্রোলজি মানে হচ্ছে স্টাডি অফ রক। ওকে, বেসড অন দ্য মোড অফ ফরমেশন 3 মেজর গ্রুপস অফ রক্স আর ডিফাইন্ড, মানে মোড অফ ফরমেশন ভিত্তিতে মানে গঠনের ভিত্তিতে 3 ধরনের রক্স দেখতে পাওয়া যায়, ইগনিয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক। এই তিনটে আমরা আগের স্লাইডেও ছবিতে দেখলাম, যেখান থেকে আমাদের আইডিয়া হয়ে গেছে। এবারে ইগনিয়াস রক কি জিনিস, ঠিক আছে, যদি খুব সিম্পল ভাবে বলি, ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে, সেখান থেকে কি হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। তাহলে ঠান্ডা হলে কি হবে, সেটা জমাট বাঁধবে,
তাহলে ম্যাগমা যখন কুলস হচ্ছে মানে কুলিং ডাউন ফিচার্সে আসছে এবং সেখান থেকে আস্তে আস্তে সলিডিফাইড হচ্ছে, মানে সিম্পল ভাবে আমি কি বলতে পারি, সলিডিফিকেশন অফ ম্যাগমা। তাহলে আমি বলে দিতে পারি যে সলিডিফিকেশন অফ ম্যাগমা, সলিডিফিকেশন অফ ম্যাগমা। সেডিমেন্টারি রক বলতে কি বোঝাচ্ছে? সেডিমেন্টারি রক বলতে বোঝাচ্ছে আমাদের পাললিক শিলা। তাহলে পাললিক শিলার জন্য কি দরকার? সেডিমেন্ট দরকার, দ্যাট ইজ পলি দরকার। তাহলে পলি দীর্ঘদিন ধরে স্তরে স্তরে জমা বেঁধে এই শিলা তৈরি হচ্ছে। তাহলে আমি কি বলতে পারবো? সেডিমেন্টেশন অফ রক্স। কি বলবো? সেডিমেন্টেশন অফ রক্স। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি যে সেডিমেন্টেশন মানে জমা হচ্ছে, সেডিমেন্টেশন অফ, সেডিমেন্টেশন হচ্ছে, সেডিমেন্টেশনের ফলে সে সেডিমেন্টারি রক তৈরি হচ্ছে, সেডিমেন্টেশন। তাহলে সেডিমেন্টেশন প্রসেসের ফলে কি রক তৈরি হচ্ছে? সেডিমেন্টেশন প্রসেসের ফলে তৈরি হচ্ছে সেডিমেন্টারি রক। ঠিক আছে, সেডিমেন্টারি। এবার এই সেডিমেন্টেশনটাকে দেখো, দীর্ঘদিন ধরে যদি কোনো জায়গায় পলি সঞ্চয় হয় বা স্তরে স্তরে সঞ্চয় হবে, সেই জায়গাটা কি হচ্ছে? সেই জায়গাটা আস্তে আস্তে শিলাটা কম্প্যাক্ট হচ্ছে, তাকে জমাট বাঁধছে। তাহলে কম্প্যাকশন মানে হচ্ছে প্রসেসটা কি আসছে? কম্প্যাকশন প্রসেস। আর কম্প্যাকশন হওয়া মানেই সলিডিফাইড হয়েছে। কোনো জিনিস যদি কম্প্যাক্ট হয় তাহলে ডেফিনেটলি সলিড হবে। তাহলে এখানে কি যে সেডিমেন্টেশন কোন প্রসেসের মাধ্যমে? আমরা বলে দিতে পারি যে সলিডিফিকেশন অ্যান্ড কম্প্যাকশন। তাহলে সলিডিফিকেশন এন্ড কম্প্যাকশন এই দুটোর ফলে আমাদের সেডিমেন্টারি রক তৈরি হচ্ছে। লাস্টে বলছে মেটামরফিক রক্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ মেটামরফিক? দ্য টার্ম মেটামরফিক মিনস চেঞ্জ অফ ফর্ম। চেঞ্জ অফ ফর্ম মানে রূপান্তর হয়ে যাচ্ছে। কোন শিলা থেকে রূপান্তর হচ্ছে? আইদার ইগনিয়াস বা সেডিমেন্টারি রক থেকে রূপান্তর হচ্ছে, একটা নতুন শিলা ডেভেলপ করছে যার মধ্যে নতুন কিছু ক্যারেক্টার তৈরি হচ্ছে, এবং যেই এই ইগনিয়াস বা সেডিমেন্টারি যেটা থেকে রূপান্তরিত হোক না কেন, তার নিজস্ব কিছু ক্যারেক্টার বা আগের কিছু ক্যারেক্টার ডেভেলপ করছে, মানে দুটো ক্যারেক্টার মিলে একটা নতুন অভিনবত্ব একটা শিলা গঠিত হচ্ছে। তাহলে মেটামরফোস বলতে আমরা বলতে পারি যে মেটামরফিজম বলতে চেঞ্জ অফ ফর্ম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? চেঞ্জ অফ ফর্ম। তাহলে চেঞ্জ অফ ফর্ম আমরা বলতে পারলাম। তাহলে এখান থেকে আমাদের বেসিক আইডিয়া হয়ে গেল যে তিনটে জিনিস, ইগনিয়াস রক, সেডিমেন্টারি রক, মেটামরফিক রক, তিনটে আমাদের আইডিয়া হলো। নেক্সট পয়েন্ট, এবার আমাদের ইগনিয়াস রকে আসছে। দেখো ইগনিয়াস রকে ফার্স্টে আমাদের একটা ছবি দেখে এখানে আইডিয়া হচ্ছে যে এটা হচ্ছে ম্যাগমা, বাইরে যখন বেরিয়ে আসছে লাভা আকারে প্রভাবিত হচ্ছে। মানে কি? when magma exposed into the open air we can call it lava। যখন ধরো ম্যাগমা বলতে আমি একটা ছোট্ট ভাবে রেখে দিতে ধরো এই একটা পাহাড় বা পর্বত, ভেতর থেকে ম্যাগমাটা যদি বেরিয়ে আসে, ভেতর থেকে ধরো ম্যাগমাটা বেরিয়েছে বাইরে চলে এলো, ছিটকে বাইরে চলে এলো, যখন আমরা তাকে দেখতে পাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে লাভা, আর যখন সেটা ভেতরে থাকছে তখন সেটাকে বলছি আমরা ম্যাগমা। বা এই ম্যাগমাটা ভেতরে যে অঞ্চলে সঞ্চয় রয়েছে তাকে বলা হয় ম্যাগমা চেম্বার। ঠিক আছে, বা ম্যাগমা গহ্বর আমরা বলতে পারি। এবার এই যখন বেরোচ্ছে, এই যে প্রধান অঞ্চলটা দিয়ে বেরোচ্ছে, প্রধান পাইপলাইনটা দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি প্রধান জ্বালামুখ বলতে পারি, বা মেন প্রাইমারি আউটলাইন আমরা এটাকে কনসিডার করতে পারি। এছাড়া যদি ছোট ছোট সাইড থেকে বেরোয়, দুর্বল অংশ দিয়ে বেরিয়ে যায়, সেটাকে আমরা সেকেন্ডারি হিসাবে কনসিডার করবো। ওকে, তো কি বলছে? The solidification of magma formed the first rock on earth। ফার্স্ট রক কেন বলছি? পৃথিবীর সৃষ্টির সময় প্রথম আগ্নেয় শিলা সৃষ্টি হয়েছিল, তাই জন্য এটাকে আমরা কি বলি? ইগনিয়াস রক। তাহলে ফার্স্ট রক বলছে বলে আমি এই ইগনিয়াস রকের আরেকটা নাম দিতে পারি, দ্যাট ইজ প্রাইমারি রক। প্রাইমারি রক মানে প্রাথমিক শিলা, প্রথমে সৃষ্টি হয়েছিল বলে। দ্য সলিডিফিকেশন মানে সলিড হচ্ছে অফ ম্যাগমা ফর্ম দ্য ফার্স্ট রক অন আর্থ। হয়ে গেল। রক্স ফর্ম আউট অফ সলিডিফিকেশন অফ ম্যাগমা, মানে কি বলছে? বাইরে যখন বেরিয়ে আসছে ম্যাগমা আস্তে আস্তে সলিডিফাইড হচ্ছে, কিন্তু কি রূপে হচ্ছে? ম্যাগমা রূপে নয়, লাভা রূপে।
তো মল্টেন রক মানে গলিত শিলা, এই যে দেখতে পাচ্ছ মল্টেন রক বিলো দা সারফেস, ভূপৃষ্ঠের নিচে। আর লাভা কখন বলছি, তাহলে ম্যাগমা কাকে বলছে, মাথায় রেখো মল্টেন রক বিলো দা সারফেস, গলিত শিলা যখন ভূপৃষ্ঠের বা নিম্ন অংশে রয়েছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না। আর লাভা মানে কি, মল্টেন রক অ্যাবভ দ্য সারফেস, এক্সপোজড ইনটু দ্য ওপেন এয়ার, যখন আমরা উন্মুক্ত অবস্থায় চলে আসছে, খালি চোখে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা যেটাকে দেখতে পাচ্ছি যে প্রবাহিত হচ্ছে এই রকম জিনিস, সেটাই হচ্ছে লাভা। আর ভেতরে থাকলে দেখতে পাচ্ছি না, ওটা হচ্ছে ম্যাগমা। and are known as igneous or primary rock। ঠিক আছে, যেটা আমরা প্রাইমারি রক বললাম, কিন্তু ভূপৃষ্ঠের সৃষ্টির সময় প্রথম সৃষ্টি হয়েছে বলে এটাকে আমরা প্রাইমারি রক বলি। নেক্সট, হ্যাভিং দেয়ার অরিজিন আন্ডার কন্ডিশনস অফ হাই টেম্পারেচার। দেখো ভূপৃষ্ঠের অতটা তলায় থাকছে, তাহলে অতটা তলায় মধ্যে ভূ অভ্যন্তরে থাকছে, যেখানে রক কি হয়েছে, মল্টেন রক। একটু আগে দেখলাম আমরা মল্টেন রক মানে গলিত শিলা গলে যাচ্ছে, এত টেম্পারেচার হাই থাকছে, তাহলে টেম্পারেচার অতিরিক্ত হাই থাকছে। দেখো যেখানে টেম্পারেচার বা তাপমাত্রা অতিরিক্ত বেশি থাকবে, খুব স্বাভাবিকভাবে প্রেসারও সেখানে বেশি হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই অঞ্চলে প্রেসারও কিন্তু বেশি আছে। ওকে, তাহলে বেশি আছে, তাহলে এই অবস্থায় আমাদের মনে হয় কখনো যে এই টেম্পারেচারে, এই হাই টেম্পারেচারে, এই হাই প্রেসারে, এক্ষেত্রে আমরা কি কখনো দেখতে পারি যে এখানে ফসিল বা জীবাশ্ম স্তরে স্তরে দেখা যাচ্ছে? দেখা যাবে না। কেন? মল্টেন অবস্থা, ওই টেম্পারেচারে যা আসবে সব মল্টেন বা গলে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, আনফসিল ফেরাস। আনফসিল ফেরাস মানে জীবাশ্মবিহীন। আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি, দ্যাট ইজ জীবাশ্ম বিহীন বা জীবাশ্ম নেই। ঠিক আছে, তাহলে আনফসিল ফেরাস, ফসিল মানে জীবাশ্ম জিনিসটা কি, জীবযুক্ত অশ্ব, মানে অশ্ব মানে হচ্ছে পাথর। উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ যখন স্তরে স্তরে যখন শিলাটা সুসজ্জিত হচ্ছে, ওই সময় যদি পড়ে থাকে, তার একটা ছাপ বা তার একটা স্কেলিটন টাইপের আমরা একটা ফরমেশন দেখতে পাই, যেটা এখানে হয় না, এই টেম্পারেচারে গলে যায়। যদি হয়েও থাকে সেটা গলে যায়। তাই জন্য কি বলছে, আনফসিল ফেরাস। ফেরাস মানে কি, ফেরাস মানে হচ্ছে Fe মানে কি, আয়রন। আয়রন এখানে কি মল্টেন অবস্থায় থাকে, যেমন আয়রনের ফরম্যাট যদি আমরা দেখি Fe2O3 ফেরিক অক্সাইড বা Fe3O4 ফেরাস অক্সাইড, এই ফরমেশন গুলো এখানে সুস্পষ্টভাবে থাকে না। কেন? মল্টেন অবস্থা থাকছে, গলে যাচ্ছে সব। ঠিক আছে, এক্সাম্পল গ্রানাইট, গ্যাব্রো, ব্যাসাল্ট, এগুলো হচ্ছে ইগনিয়াস রকের এক্সাম্পল। There are 3 types of igneous rock based on the place and time taken in cooling of the molten matter: plutonic rock, volcanic rocks আর intermediate rocks। দেখো এবার এখানটা বোঝো, 3 ধরনের আমরা শিলা দেখতে পাচ্ছি। কি শিলা? আগ্নেয় শিলা দেখতে পাচ্ছি। কিসের উপর ভিত্তি করে? বেসড অন প্লেস অ্যান্ড টাইম, দ্যাট ইজ সময় এবং স্থানের উপর ভিত্তি করে। কি বলছে? কুলিং মানে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এবার মল্টেন ম্যাটার গুলো ঠান্ডা হচ্ছে। প্লুটনিক রক মানে পাতালিক শিলা, ভলকানিক রক মানে যেটাকে আমরা আগ্নেয় শিলাও বলতে পারি, আর ইন্টারমিডিয়েট রক মানে দুটোর যে মধ্যবর্তী অংশে যেটা তৈরি হচ্ছে। ওকে, দেয়ার আর 2 টাইপস অফ রক বেসড অন দ্য প্রেজেন্স অফ অ্যাসিড ফর্মিং রেডিক্যাল, সিলিকন এন্ড অ্যাসিড রক আর বেসিক রকস। দেখো এখানে বলছে বেসড অন প্লেস অ্যান্ড টাইম, তার মানে আমরা দেখলাম প্লুটনিক আর ভলকানিক মেন, আর এই প্লুটনিক ভলকানিক মাঝের যে আলাদা একটা স্তর হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি ইন্টারমিডিয়েট রক ও মধ্যবর্তী শিলা স্তর। আর এখানে যদি আমরা দুটো ভাগে বলি, প্রেজেন্স অফ অ্যাসিড ফর্মিং, অ্যাসিডের ফরমেশনের উপর ভিত্তি করে এখানে দুটো দেখতে পাই, একটা হচ্ছে আম্লিক শিলা, একটা হচ্ছে ক্ষারকীয় শিলা। অ্যাসিডিক রক, বেসিক রক। আমরা জানি অ্যাসিডিক রক বা আম্লিক শিলা বলতে পিএইচ কত হবে? পিএইচ 7 এর কম হবে, লেস দেন 7। আর বেসিক রক বলতে পিএইচ মোর দেন 7, 7 থেকে 14 এর মধ্যে হয়ে থাকবে বেসিক রকের ক্ষেত্রে। নেক্সট, এবার দেখো ক্লাসিফিকেশন বেসড অন লোকেশন অফ ম্যাগমা সলিডিফিকেশন। ম্যাগমা সলিডিফাই হচ্ছে তার অবস্থানের উপর ভিত্তি করে। অবস্থান বলতে একটু আমি বলছিলাম, ধরো এই একটা পাহাড় বা পর্বত, যেখান থেকে ভূপৃষ্ঠের দুর্বল অংশ থেকে ফাটল বরাবর বেরিয়ে আসছে, যেটাকে আমরা ম্যাগমা চেম্বার বলছিলাম। এইখান থেকে ম্যাগমা স্টোর আছে, এবং এখান থেকে যদি কোনো জায়গায় দুর্বল অংশ থাকে, সেখানে অল্প পরিমাণ বেরোবে। ঠিক আছে, এবার এখানে একটা কথা বলছে ইন্ট্রুসিভ। দেখো ইন মানে কি? ইন মানে হচ্ছে ভেতরে। আর এখানে যদি আরেকটা কথা আমরা দেখি, এক্স, এক্স মানে কি? বাইরে।
তাহলে ইন মানে হচ্ছে ইনসাইড, ভেতরে যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে। যেমন ভেতরে যেটা তৈরি হচ্ছে, যে ভেতরে যেটা তৈরি হচ্ছে দেখো, যে ভেতরের সাইডে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক আর form magma that cools slowly. As a result, these rocks are coarse grain. Coarse মানে হচ্ছে বড় বড় দানা, ঠিক আছে, ঠিক আছে। If magma cools down slowly at a great depth, তলায় কমা দিয়ে minerals grains formed in the rocks be very large, মানে কি, যে ছোট ছোট দানাগুলো, দানার সাইজ গুলো যেগুলো আমরা বলছি কোর্স বা গ্রেন সাইজ, আমি এখানে গ্রেন সাইজ লিখে দিচ্ছি। গ্রেন সাইজ কি হচ্ছে বলছে দেখো, ভেরি লার্জ মানে বড় বড় দানা হচ্ছে, ঠিক আছে। এই রকম রককে আমরা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক বলবো। তো ইন্ট্রুসিভ ইগনিয়াস রক যেটাকে আমরা বলছি, এটাকে আমরা বলতে পারি প্লুটনিক রক। এরই অপর নাম হচ্ছে প্লুটনিক রক, বা অনেকে এটাকে পাতালিক শিলা বলে থাকে। যদি এক্সাম্পল আমাদের এখানে জিজ্ঞেস করে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে আমাদের গ্রানাইট। এক্সাম্পলটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখো। এক্সাম্পল হচ্ছে আমাদের গ্রানাইট। ওকে, নেক্সট। এবার যখন সেটা বাইরে বেরিয়ে চলে এলো, আমরা ছবিতে দেখলাম বাইরে বেরিয়ে চলে এলো, কি হয়ে গেল, এক্সট্রুসিভ ইগনিয়াস রক। তাহলে এখানে কি দানার সাইজ গুলো বড়, তাহলে যখনই বাইরে বেরিয়ে আসছে, ও ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে, দানার সাইজ গুলো কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে কি বলছে, সাডেন কুলিং অফ ম্যাগমা জাস্ট বিলো দ্য সারফেস অর লাভা অ্যাভাব দ্য সারফেস, মানে কি, ভূপৃষ্ঠের যদি একদম এই লেয়ার বরাবর হয়, যেটা দেখতে পাচ্ছি না সেটা তো ম্যাগমাই, আর যদি একদম জাস্ট লেয়ারের ওপরে হয়, সেটাকে আমরা লাভা বলছি। ম্যাগমা লাভার মধ্যে বিশাল কিছু ডিফারেন্স কিন্তু নেই এখানে। ওকে, তো above the surface result in the small and smooth grain, তার মানে এখানে গ্রেন সাইজ কি, গ্রেন সাইজ হচ্ছে এখানে সূক্ষ্ম। তাহলে গ্রেন সাইজ বলতে এখানে আমরা কি বলি, দ্যাট ইজ ফাইন, সূক্ষ্ম আকৃতির গ্রেন সাইজ। ওকে, rocks as a rapid cooling prevent crystallization, as a result such rock has fine grain। তাহলে দুটো পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, যে বড় দানা কোনটা, ইন্ট্রুসিভ, এক্সাম্পল গ্রানাইট। সূক্ষ্ম দানা বা ছোট দানা কোনটা, সেটা হচ্ছে এক্সট্রুসিভ, যেটা বাইরে বেরিয়ে আসছে বলে এটাকে আমরা অনেক সময় ভলক্যানিক রকও বলে থাকি, বাইরে বেরিয়ে আসছে বলে এটাকে, এইগুলোকে আমরা এক্সট্রুসিভ রক বলছি। এক্সাম্পল যদি বলতে চাই, সিম্পল মাথায় রেখো, দ্যাট ইজ ব্যাসাল্ট। তাহলে আমরা দেখো এখানে ইন্ট্রুসিভে বললাম গ্রানাইট। ইন্ট্রুসিভ মানে কি, ভেতরে থাকছে, তাপমাত্রা লোড নেওয়ার ক্ষমতা বেশি, টেম্পারেচার নেওয়ার ক্ষমতা বেশি। তাহলে এখান থেকে আমরা কি জিনিস বুঝছি, যে অনেক সময় ক্ষেত্রে দেখবে যে রান্নাঘরে আমাদের যে গ্রানাইটের স্ল্যাব লাগানো হয়, কেন লাগানো হয়, তার কারণ হচ্ছে গ্রানাইটের হিট ইনটেক ক্যাপাসিটি হাই, গ্রানাইটের কি তাপ গ্রহণ ক্ষমতা অনেক বেশি, তাই জন্য কি হচ্ছে গ্রানাইট রান্নাঘরে ইউজ করা হয়ে থাকে। আবার যদি বলি এক্সট্রুসিভ ইগনিয়াস রকে, দ্যাট ইজ আমরা ব্যাসাল্ট যেটাকে বলছি, ব্যাসাল্ট কি লোড নেওয়ার ক্ষমতা বেশি, প্রচন্ড মজবুত প্রকৃতির হয়, যেমন রেল লাইনে যেগুলো পড়ে থাকে, দ্যাট ইজ ব্যাসাল্ট। এগুলো প্রচন্ড মজবুত প্রকৃতির। রেলের যে লাইন যখন, মানে ট্রেন যখন যাচ্ছে বা যখন এক্সপ্রেস যাচ্ছে, ওই যে ভাইব্রেশনটা হচ্ছে, ভাইব্রেশনটাকে কন্ট্রোল করে কে, ব্যাসাল্ট কন্ট্রোল করে। তো আই হোপ এটা ক্লিয়ার, এই জায়গাটা মাথায় রেখো। নেক্সট, এবং বলছে টাইপ অফ ইগনিয়াস রক, ক্লাসিফিকেশন বেসড অন কেমিক্যাল কম্পোজিশন। তাহলে আগের তো দুটো আমরা দেখলাম, ইগনিয়াস রকের মধ্যে ইন্ট্রুসিভ, এক্সট্রুসিভ। এখানে বলছে কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাসিডিক রক আর হচ্ছে বেসিক রক। দোজ উইথ আ হাই প্রপোর্শন অফ সিলিকা নোন অ্যাজ অ্যাসিডিক রক। আমি আবার কি বললাম, অ্যাসিডিকে হলে পিএইচ এর মাত্রা কত হতে হবে, লেস দ্যান 7, আর বেসিকে হলে পিএইচ এর মাত্রা কত হতে হবে, মোর দ্যান 7 বা 7 থেকে 14। ঠিক আছে, পিএইচ এর মাত্রা এখানে পেয়ে গেলাম। তাহলে এখান তো পিএইচ বলে দিয়েছে, কিন্তু আমি যদি বলি কোন শিলা বা কোন খনিজ মৌল থাকার ফলে অ্যাসিডিক বা বেসিকের চেঞ্জেস গুলো দেখতে পাই, তাহলে অ্যাসিডিকের রকের ক্ষেত্রে মাথায় রাখবে, অ্যাসিডিকের ক্ষেত্রে 90% এরিয়া জুড়ে কি থাকবে, এক হচ্ছে ফেলসপার আর কোয়ার্চ,
90% এরিয়া জুড়ে ফেলসপার আর কোয়ার্টজ থাকবে, তবেই তাকে আমি কি বলবো, অ্যাসিডিক। আর এই পার্সেন্টেজটা যখনই 40%-এর নিচে চলে আসবে, মানে আমি যদি এখানে বলি এই এখানে আমাদের রয়েছে বেসিক রক, ক্ষারকীয় শিলা, যদি লেস দেন 40% যদি হয়ে থাকে কি কি, কোয়ার্টজ আর ফেলসপার, কোয়ার্টজ আর ফেলসপার, এখানে যেহেতু আমরা আলাদা লিখেছি যেমন কোয়ার্টজ আর ফেলসপার, এই লেস দেন 40% যখন হয়ে যাবে তখন তাকে আমরা কি বলবো, বেসিক রক। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখবো, যে অ্যাসিডিক আর বেসিক। ওকে, নেক্সট এখানে দেখো ইগনিয়াস রকের একটা এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পলে যেগুলো দেখানো আছে দেখো সব আমাদের মনে রাখতে হবে না, মেন মেন জিনিসগুলো আমরা মাথায় রাখবো। যেমন ইগনিয়াস রকের মধ্যে এক্সাম্পল হচ্ছে ব্যাসাল্ট, তারপর হচ্ছে আমাদের এক্সাম্পল গ্রানাইট ইম্পর্টেন্ট, গ্যাব্রো ইম্পর্টেন্ট, পেরিডোটাইট ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবো। ঠিক আছে, ইগনিয়াস রকের ক্ষেত্রে আমরা যেগুলো বললাম এইগুলো হচ্ছে মেন। নেক্সট প্রপার্টিজ এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইগনিয়াস রক। ইগনিয়াস রকের প্রপার্টিজ এন্ড ক্যারেক্টারিস্টিক্স বলছে। ইগনিয়াস রক টিপিক্যালি হার্ড। টিপিক্যালি হার্ড কেন, আমরা প্রথম থেকেই বলছি পৃথিবী সৃষ্টির সময় তাপমাত্রা রিলিজ করে ওটা আস্তে আস্তে কি হচ্ছে, শক্ত হয়ে গেছে। টিপিক্যালি হার্ড অ্যান্ড ডেন্স, ডেন্স মানে ঘন, কম্প্যাক্ট অবস্থায় রয়েছে। ঠিক আছে, রেজিস্ট্যান্ট টু ওয়েদারিং এন্ড অফেন এক্সিবিট আ ক্রিস্টালাইন স্ট্রাকচার, মানে কি স্ফটিকাকার স্ট্রাকচার কম ক্ষেত্রে দেখা যায়, এবং ওয়েদারিং এটা ওপেন এয়ারে থাকে তো এক্সপোজ থাকে, এই ওয়েদারিং বা আবহাওয়া বিকার ঘটতে দেখা যায়। ইন্ট্রুসিভ রকস, লার্জ ক্রিস্টাল, বড় বড় দানা থাকে, এবং এক্সক্লুসিভ রকে ছোট ছোট দানা, স্মল গ্রেন, ফাইন গ্রেন, যেটা আমরা দেখলাম লার্জ সাইজ গ্রেন, ওইটাই সেম জিনিস এখানে বলেছে। ঠিক আছে, ইউজেস অফ ইগনিয়াস রক। ইগনিয়াস রকে যদি ইউজেস এর কথা আমরা বলি, যে কি জন্য ইউজ হয়, এটা ইউজেজ বেশি হয় কেন, ডিউরাবিলিটি, মানে কি লং লাস্টিং, দীর্ঘ সময় ধরে চলতে থাকে। Granite is important in construction and architectural design for countertops, tile, monuments, যেমন কোনো বিল্ডিং এর কোনো মনুমেন্ট যদি তৈরি হয় বা কোনো রকম একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে বা স্ক্যাপচার তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ওই মূর্তিটা বানাতে সাধারণত ইগনিয়াস রক প্রেফার করা হয়। কেন, ওপেন এয়ারে থাকে, দীর্ঘদিন ধরে জল বাতাস হাওয়া ধাক্কা লাগছে, এটা কি করে ডিউরেবিলিটি হাই বলে এই লোডটাকে বেশি দিন টানতে পারে, মানে সহজে কিছু হয় না, মানে মজবুতটা বেশি হয়। ঠিক আছে, মানে প্রাকৃতিক শক্তিগুলো বলো বা ন্যাচারাল যে এজেন্টের যে পাওয়ার গুলো বলো, জল বায়ু বিদ্যুৎ, জল বায়ু, তারপর হচ্ছে বিভিন্ন গ্লেশিয়ারের ধাক্কা, হিমবাহের ধাক্কা, বা বায়ুর ধাক্কা যদি বলতে পারি, বন্যা হয়ে গেলো জলের ধাক্কা, এই ধাক্কাগুলোকে নিতে পারে। ঠিক আছে, তাহলে এই সেই জিনিসগুলোকে ইউজ করা হচ্ছে। এছাড়াও আমাদের যে বলছে ক্রাস্ট ব্যাসাল্ট, ক্রাস্ট ব্যাসাল্ট, ক্রাস্ট মানে কি গুঁড়ো, চূর্ণ চূর্ণ। তো ক্রাস্ট ব্যাসাল্ট বলতে আমরা যেমন রাস্তা বলি না, স্টোন চিপের রাস্তা, স্টোন চিপের রাস্তা, স্টোন চিপটা কি, ব্যাসাল্টকে ক্রাশ করা হচ্ছে মেশিনের মাধ্যমে, ক্রাশিং মেশিনের মাধ্যমে ক্রাশ করা হচ্ছে, স্টোন চিপ হয়ে যাচ্ছে। তাহলে ক্রাস্ট ব্যাসাল্ট মানে স্টোন চিপ, যেটা রাস্তা তৈরির ক্ষেত্রে কাজে লাগে। এবার নিজেরা বুঝতে পারছো যে রাস্তা যখন তৈরি হচ্ছে ওর উপর দিয়ে হেভি লোডেড গাড়িগুলো যাচ্ছে, হেভি লোডেড যখন গাড়িগুলো যাচ্ছে তারা রাস্তার লোড নিতে পারছে, তো সেম জিনিস এখানে। ওকে, তো ফর্মস রোড বেসেস, রোড তৈরি হচ্ছে, কনক্রিট এগ্রিগেট হয়ে যাচ্ছে, রেল রোড হয়ে যাচ্ছে। রেল রোড বলতে বাসাল্ট, ব্যাসাল্টের উপরই তো রেল লাইন গুলো ফেলে দেওয়া হয়, তো রেল রোড তৈরি হচ্ছে এখানে, সেম জিনিসগুলো এখানে বলছে। নেক্সট সেডিমেন্টারি রক বা পাললিক শিলায় আমরা এলাম। 2 নম্বর রক, সেডিমেন্টারি রকস ফর্মস থ্রু লিথিফিকেশন। ঠিক আছে, লিথিফিকেশন মানে কি, লিথিফিকেশন মানে হচ্ছে compaction and solidification of sediments। মানে কি, কম্প্যাকশন মানে জমাট বাঁধা, জমাট বাঁধা মানে সেটা আস্তে আস্তে জমাট বেঁধে সলিড হচ্ছে, তার ফলে এবং কিসের দ্বারা হচ্ছে, কোন জিনিসটা হচ্ছে সেডিমেন্ট। সেডিমেন্ট মানে হচ্ছে পলি। আর আমরা সাধারণত জানি নদী সাধারণত তার বয়ে যাওয়ার সঙ্গে, বহন কার্যের সঙ্গে নদী কি করছে, ক্যারি আউট করছে কি, দ্যাট ইজ পলিকে সঞ্চয় করে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। তা সেই জিনিসটা আমরা এখানে বলতে পারছি। ওকে, কম্প্যাকশন অফ সেডিমেন্ট রেজাল্টিং ইন লেয়ার্ড অফ স্ট্র্যাটিফাইড রক। স্ট্র্যাটিফাইড রকস মধ্যে একের পর এক পলি স্তরগুলো জমা হচ্ছে,
নদী যে পলি সঞ্চয় করে নিয়ে যাচ্ছে, তার মানে কি স্তর দেখতে পাওয়া যায়। স্ট্র্যাটিফাইড মানে কি স্তর যুক্ত, বা আমি এখানে স্তরীভূত লিখে দিলাম। বিভিন্ন থিকনেসের স্তর দেখতে পাওয়া যাচ্ছে। দেখো স্তর দেখতে পাওয়া যাচ্ছে মানে স্তরগুলো যখন পড়ছে তার উপর বা সেই সময় কোনো না কোনো উদ্ভিদ প্রাণীর দেহ পড়ে থাকতেই পারে, দীর্ঘদিনের স্তর তৈরি হচ্ছে, তার মানে ফসিল বা জীবাশ্ম দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে আমি এটা কি বলতে পারি, ফসিল ফেরাস, বা আমরা এটাকে বলতে পারি জীবাশ্ম দেখা যাচ্ছে। ঠিক আছে, এক্সাম্পল স্যান্ডস্টোন, বেলে পাথর, শেল, আদার্স মানে কাদা পাথর, এগুলোকে বলেছে আমাদের। নেক্সট, these rocks are produced from the denudation process। এই প্রসেসটাকে ডেনুডেশন প্রসেস বলছে। দীর্ঘদিন ধরে ওই চূর্ণ বালিগুলো স্তর হয়ে স্তরের মধ্যে জমা হয়ে ক্রিস্টালাইন স্ট্রাকচারে তৈরি হচ্ছে, ওটাকে ডেনুডেশন বলছে। which involves weathering and erosion of various rocks type। দেখো ওপেন এয়ারে হচ্ছে, তুমি যদি ছবিটা দেখো সেডিমেন্টারি রক, কিন্তু দেখে বোঝা যাচ্ছে ছবিটা ক্ষয় পেয়েছে। ওকে, এবং আমি যে বললাম যে স্তরীভূত যে স্তর দেখতে পাওয়া যাচ্ছে, যে স্তরীভূত মানে দেখো লেয়ার গুলো ক্লিয়ার, দেখো লেয়ার গুলো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে একটার পর একটা লেয়ার তৈরি হয়েছে, এবং এই লেয়ার গুলো তৈরি হওয়ার সময় ফসিল বা জীবাশ্ম থাকতেই পারে। ঠিক আছে, থাকতেই পারে। তো সেটা সাধারণত যদি বলে কোন শিলায় সব থেকে বেশি জীবাশ্ম দেখতে পাওয়া যায়, আমরা প্রত্যেকেই জানি দ্যাট ইজ এই শিলাটা, এইটা বলতে সেডিমেন্টারি রকে দেখতে পাওয়া যায়। নেক্সট, ডিপেন্ডিং আপন দ্য মোড অফ ফরমেশন সেডিমেন্টারি রকস আর ক্লাসিফাইড ইনটু, যে রকের গঠনের ভিত্তিতে সেডিমেন্টারি রক কটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেকানিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক। মেকানিক্যালি দে আর ফর্মড বাই দ্য মেকানিক্যাল এজেন্টস লাইক রানিং ওয়াটার, নদীর জল বলতে পারো, উইন্ড বলতে পারো, ওশান কারেন্ট বলতে পারো, সমুদ্র স্রোত, আইস, এগুলো। Arenaceous sedimentary rocks have more sand and bigger size particles। কেন? নদীতে যখন পলি সঞ্চয় হচ্ছে তার সঙ্গে বালি বা বালুকাময় বিভিন্ন কণাগুলো আছে, এবং বালুকাময় কণার মধ্যে কিছু কিছু ফাইন গ্রেন অর্থাৎ সূক্ষ্ম বালি হয়, আচ্ছা কিছু কিছু একটু কোর্স গ্রেন, কোর্স মানে একটু বড় দানা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জিনিসটা আমাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এইগুলো যখন যাচ্ছে দে ফর্ম দ্য বেস্ট রিজার্ভার্স ফর লিকুইডস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড পেট্রোলিয়াম। তার মানে কি, যে এই যে অঞ্চলগুলো যে ছোট ছোট, কেন এই অঞ্চলে দেখা যাচ্ছে, দেখো এই অঞ্চলে পোরাস হয়। পোরাস মানে কি, পোরাস মানে হচ্ছে ছিদ্রযুক্ত। পোরাস কথার অর্থ কি, ছিদ্রযুক্ত, যে পোর থাকছে এবং তলায় চলে যাচ্ছে। তলায় কি চলে যেতে পারছে, এক গ্রাউন্ড ওয়াটার যেটা ভৌমজল, লিকুইড স্ট্রাকচার যেটা তলায় চলে যেতে পারছে। ওকে, এখান থেকে আমরা ভৌমজল পাচ্ছি। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে গ্রাউন্ড ওয়াটার, বা অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি অ্যাকুইফার, অ্যাকুইটার্ড, বা সিম্পল ভাবে যদি বুঝি যে গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল কোন স্তরে দেখতে পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে সেডিমেন্টারি রকের মধ্যেই দেখতে পাওয়া যায়। এই জন্য দেখবেন নদী তীরবর্তী অঞ্চলে যেসব শহর বা সভ্যতাগুলো গড়ে উঠেছে, বেশিরভাগ সভ্যতায় নদী তীরবর্তী সভ্যতা, নদী কেন্দ্রিক সভ্যতা যেগুলো গড়ে উঠেছে, সেখানে পানীয় জলের সমস্যা তুলনামূলক কম পার্বত্য অঞ্চলের তুলনায়। তাহলে এখানে আর কি দেখতে পাওয়া যায়, পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম কেন, ওই যে বলেছিলাম একটু আগেই যে ফসিল দেখতে পাওয়া যায়, জীবাশ্ম, আর জীবাশ্ম দেখতে পাওয়া যাচ্ছে মানে সেখানে শুধুমাত্র যে পেট্রোলিয়াম দেখতে পাওয়া যাবে তা না, এখানে লিকুইড বলেছে বলে আমরা পেট্রোলিয়ামকে এখানে মেনশন করেছি। ওকে, এছাড়া এখানে আমি কয়লাও দেখতে পেতে পারি, ন্যাচারাল গ্যাস দেখতে পেতে পারি। পেট্রোলিয়াম যেহেতু লিকুইফাইড ফরম্যাটে, তাহলে সেগুলো আমরা এখানে দেখতে পাই, যেগুলো রিফাইনারি অয়েল আমরা বলে থাকি, সেগুলো এখানে দেখা যায়। নেক্সট, chemically formed sedimentary rock, water containing minerals evaporate at the mouth of the spring। দেখো কেমিক্যালি ফর্মড মানে কি, এর মধ্যে কোনো কেমিক্যাল রয়েছে। এবার কেমিক্যাল বলতে আমি একটা জিনিস ধরে নিই, ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা কেমিক্যাল, কেমিক্যালি ফর্ম হচ্ছে। ঠিক আছে, এবার ক্যালসিয়াম কার্বনেট ধরলাম কেন, আমরা জানি প্রত্যেকে ক্রাস্ট অঞ্চলের বা কাস্ট অঞ্চলের ভূমিরূপে আমরা জানি যে ওপর থেকে নিচে যেগুলো আসছে স্ট্যালাকটাইট, নিচ থেকে উপরে উঠছে স্ট্যালাকমাইট, হেলেকটাইট হেলে আছে। তো এই যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, এই ভূমিরূপগুলো তৈরি হওয়ার পিছনে ক্যালসিয়াম কার্বনেট এর ভূমিকা রয়েছে, বা ক্যালসিয়ামের কার্বনেট ফরম্যাটের ভূমিকা রয়েছে, যেটাকে আমরা কেমিক্যালি বলছি। এবং এই যে কেমিক্যালি ফরম্যাট গুলো ডেভেলপড হচ্ছে, কেমিক্যালি ফরম্যাট গুলো ডেভেলপ যেই অঞ্চলে হচ্ছে, সেই অঞ্চলে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, হেলেকটাইট বা আন্ডারগ্রাউন্ড বিভিন্ন ফিচার্স বা কেভ, এই ফরম্যাট গুলো দেখতে পাচ্ছি। যেমন একটা এক্সাম্পল বলি, অন্ধ্রপ্রদেশে একটা কেভ আছে, যেহেতু কেভের কথা এখানে, আন্ডারগ্রাউন্ড কেভ, কেভ মানে গুহা,
তো যেহেতু একটা কেভের কথা বলছি, আমরা একটা জিনিস বলি যে অন্ধ্রপ্রদেশে একটা গুহা আছে, গুহাটার নাম হচ্ছে বোরা কেভ। বোরা কেভ তোমরা গুগলেও দেখতে পারো, বোরা কেভ। এই বোরা কেভে এই ল্যান্ডফর্ম গুলো অনেকটা সুস্পষ্ট ভাবে লক্ষ্য করা যায়, স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, হেলিকটাইট, এগুলো কিন্তু ক্লিয়ারলি ভিজিবল। নেক্সট, অর্গানিক্যালি ফর্ম। অর্গানিক্যালি বলতে এখানে অর্গানিক্যালি মানে কি? অর্গানিক্যালি মানে হচ্ছে যার মধ্যে কার্বনের উপস্থিতি রয়েছে। কার্বনের উপস্থিতি থাকে তাকে অর্গানিক্যালি বলবো, আর কার্বনের অনুপস্থিতিকে আমরা ইনঅর্গানিক বলি। যে দ্য রিমেন্স অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমাল, দেখো উদ্ভিদ এবং প্রাণীর শরীরে কি আছে? কার্বনের আছে, কার্বন বা কার্বনের উপস্থিতি রয়েছে। কার্বন মানে কি? উদ্ভিদ ও প্রাণীকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে দেখো বডিটা কালো হয়ে যায়। কেন হয়? কার্বনের উপস্থিতির জন্য। আর বারিড আন্ডার সেডিমেন্টস অ্যান্ড ডিউ টু হিট অ্যান্ড প্রেশার ফ্রম ওভারলাইং লেয়ার দেয়ার কম্পোজিশন চেঞ্জেস। তার মানে কি? এটা যদি অতিরিক্ত চাপে এবং তাপে এগুলোকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, সিম্পল যদি চাপটাও আমি একটুখানি সাইডে রাখলাম, যে এগুলোকে যদি বাড়ি করে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে? সেডিমেন্টের ফলে অতিরিক্ত প্রেশারে, যেটা হিট অ্যান্ড প্রেশার, এই দুটোকে আমরা ইগনোর করতে পারবো না। কেন? হিট অ্যান্ড প্রেশার না হলে রক ফরমেশন কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্ট, 90% ক্ষেত্রে ডিফিকাল্ট। তো হিট আর প্রেশারের ক্ষেত্রে কি হচ্ছে? এই লেয়ার গুলো বিভিন্ন কম্পোজিশনের মাধ্যমে, চেঞ্জেস এর মাধ্যমে তৈরি হচ্ছে। এটাকে আমরা বলছি যে অর্গানিক্যালি ফর্ম। তুমি এখানে কুলও লিখতে পারো এক্সাম্পল, আমি যদি কয়লা বলি, কয়লাও লিখতে পারো, ঠিক আছে। এবার এখানে যদি এক্সেসিভ হিট অ্যান্ড প্রেশার ক্রিয়েট করে, কয়লার মধ্যে সব থেকে ভালো ফরম্যাট অ্যান্থ্রাসাইট তৈরি হবে। অ্যান্থ্রাসাইটেরও যদি আরো এক্সেসিভ হিট প্রেশার ক্রিয়েট হয়, তাহলে আমি কি বলতে পারবো? তাহলে সেটাকে আমি বলতে পারবো যে আমাদের তৈরি হচ্ছে দ্যাট ইজ গ্রাফাইট। গ্রাফাইট ফরম্যাট তৈরি হচ্ছে তোমার কোল থেকে অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট থেকে গ্রাফাইট। যদিও ওইগুলো আমাদের চলে যাচ্ছে কোন ফরম্যাটে? আমাদের আস্তে আস্তে মেটামরফিক ফরম্যাটে চলে যাচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট। এবার এখানে দেখো সেডিমেন্টারি রকের একটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পল 4টে রক এমনি দেওয়া নেই, কনগ্লোমারেট, স্যান্ডস্টোন, সিলস্টোন আর হচ্ছে শেল। তো এই 4টে ফরম্যাট দেওয়া আছে কিসের উপর ভিত্তিতে? কোনা বা দানা সাইজ। দেখো দানার সাইজ কি লেখা আছে? কোর্স গ্রেন। কোর্স গ্রেন মানে বড় দানা। ওখান থেকে আস্তে আস্তে দেখো ফাইন গ্রেন মানে ছোট দানা। মানে আমি যত এই সাইড থেকে কনগ্লোমারেট থেকে যত সেলের দিকে আসবো বা কাদা পাথরের দিকে আসবো, তো আমাদের কি যে ফাইন বা সূক্ষ্ম দানা আমরা দেখতে পাচ্ছি। সেই জিনিসটাই আমরা এখানে দেখো 4টে স্টেজ পরপর, বা আমরা 4টে এক্সাম্পলও মাথায় রাখতে পারি। নিচের ডাইরেকশনটা দেখো যে বড় দানা থেকে, কোর্স গ্রেন মানে বড় দানা থেকে ফাইন গ্রেন মানে সূক্ষ্ম দানা বা ছোট দানা এখানে দেখানো হয়েছে। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ সেডিমেন্টারি রকস। মাথায় রেখো একটা জিনিস, যে 75% আর্থ ক্রাস্টের, 75% আর্থ ক্রাস্টের কিন্তু আমাদের এই রকই দেখতে পাই। এই রক বলতে সেডিমেন্টারি রক দেখতে পাই। দে আর ইউজুয়ালি ফর্মড অফ সেডিমেন্টস ফ্রম ওল্ডার রক, প্লান্ট, creature remains. As a result, this rock contain fossil, আমি প্রথমেই লিখেছিলাম ফসিল ফেরাস, ফসিল কার? প্লান্টস আর ক্রিয়েচার্স মানে অ্যানিমালস ধরতে পারো এখানে। তো ফসিল রিচ রক, ফসিল সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। দে আর ফাউন্ড ওভার দ্য লার্জেস্ট সারফেস অফ দ্য আর্থ, যে ভূপৃষ্ঠের বেশিরভাগ অংশ জুড়ে এই শিলাটাই রয়েছে। অ্যান্ড ইট ইজ বিলিভড, এটা মনে করা হয় যে টু কভার 75% অফ দ্য গ্লোব, whereas other comes from remaining 25%, মানে পৃথিবীর প্রায় 75% বলছে যে পাললিক শিলা দ্বারা গঠিত, এবং বাকি 25%-এর মধ্যে আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা পড়ছে। কিন্তু একটা কথা মাথায় রেখো, এই যে পার্সেন্টেজটা 75%, 25%, এটা কিন্তু এরিয়া ওয়াইজ ভ্যারি করে। এটা কিন্তু সবসময় ফিক্স থাকে না, এটা ইন জেনারেল গ্লোবালি বলেছে, ইন জেনারেল, ঠিক আছে। There are usually characterized by varying size of joint. Varying size বলি এই আগেরটাই দেখলাম বড় দানা, ছোট দানা, coarse grain, fine grain joints which are basically perpendicular to the bedding plane. Bedding planes বলছে তলার যে অংশটা, ধরো এই একটা রকের লোয়ার পার্টটা এরকম ভাবে হেলে আছে, তাহলে এইরকম ভাবেই প্রতিটা স্তর কিন্তু তৈরি হচ্ছে। তো বেডিং প্লেনের স্ট্রাকচারের উপর বেস করে বাকি উপরের রকগুলো দাঁড়াচ্ছে। They are usually not found in massive forms similar to that of igneous and metamorphic rock. সব জায়গায় সেই সমান পরিমাণে পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় igneous আর metamorphic rock বেশি দেখতে পাওয়া যায়। Color of sediments rock are basically determined by the content of layers which are compressed to build up rock, ঠিক আছে। এখানে কালার বিভিন্ন জায়গায় চেঞ্জ হতে থাকে, কেন?
তার উপর কতটা চাপ তাপ ক্রিয়েট হচ্ছে, হিট অ্যান্ড প্রেসার ক্রিয়েট হচ্ছে, এগুলো তো ডাইনামিক, এগুলো স্ট্যাটিক না, ফিক্স থাকে না, এগুলো চেঞ্জেস হতে থাকে, তার উপরও ডিপেন্ড করছে। Uses of sedimentary rock. The use of sedimentary rock can be found in the most building and monuments. Building and monuments তৈরি ক্ষেত্রে আছে, বিল্ডিং এন্ড মনুমেন্টের বড় বড় স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে তখন কিন্তু আমাদের লাগছে কিন্তু ইগনিয়াস রক, যেটা লং টাইম লাস্টিং করাতে হবে। আর আদারওয়াইজ যে জিনিসগুলো বিল্ডিং মনুমেন্টস এর ক্ষেত্রে হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কি লাগছে, সেগুলোর ক্ষেত্রে আমাদের লাগছে দ্যাট ইজ সেডিমেন্টারি। যেমন বলো স্যান্ডস্টোন, লাইমস্টোন, তারপরে যদি বলি আমরা শেল, এগুলো সব এই রকই কিন্তু। হ্যাঁ, লাইমস্টোন ইজ ইউজ টু মেক সিমেন্ট, লাইমস্টোন সিমেন্ট তৈরিতে কাজে লাগছে। ওকে, লাইমস্টোন এন্ড স্যান্ডস্টোন আর ইউজ টু বিল্ডিং স্টোন হিসেবে কাজে লাগছে। কোয়ার্টজ ইজ আ টাইপ অফ সেডিমেন্টারি রক হুইচ ইজ ইউজ টু মেক গ্লাসেস, তাহলে গ্লাস তৈরিতে আমাদের ভূমিকা কার, কোয়ার্টজ। রক জিপসাম ইজ ইউজ টু মেক প্লাস্টার, প্লাস্টার বলতে প্লাস্টার অফ প্যারিস যেটাকে আমরা বলি, সেইটা তৈরিতে কিন্তু কাজে লাগছে। এছাড়াও ন্যাচারাল গ্যাস, অয়েল, কোল, ইউরেনিয়াম এন্ড আদার এনার্জি রিসোর্সেস আর ফর্মড ইন অ্যান্ড আউট কাম ফ্রম সেডিমেন্টারি, যেটা প্রথমেই বলেছিলাম ন্যাচারাল গ্যাস, অয়েল, কোল, ইউরেনিয়াম, এগুলো তৈরির ক্ষেত্রেও কিন্তু এর ভূমিকা কিন্তু রয়েছে। ওকে, তো আমাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবো। নেক্সট, এবার সেডিমেন্টারি রকের ক্ষেত্রে কি, গ্লেশিয়াল, কনগ্লোমারেট, গ্লেশিয়াল মাথা রাখা দরকার নেই, সিম্পল মাথা রাখো, কনগ্লোমারেট, শেল, স্যান্ডস্টোন, লাইমস্টোন, চক, অ্যান্থ্রাসাইট, যে বারবার বলছিলাম অ্যান্থ্রাসাইট। তারপর হচ্ছে ব্যান্ডেড আয়রন, ব্যান্ডেড আয়রন বলতে কি, যখন কোনো শিলাস্তরের মধ্যে আয়রন জাতীয় কম্পোনেন্টের বিভিন্ন স্তর লেয়ার আস্তে আস্তে দেখা যাবে, তাকে আমরা বলি ব্যান্ডেড আয়রন। ওকে, নেক্সট, মেটামরফিক রক, মেটামরফিক রক মানে হচ্ছে রূপান্তরিত শিলা। মেটামরফিক রক বলতে আমরা বলতে পারি রূপান্তরিত শিলা। দ্য ওয়ার্ড মেটামরফিক মিন্স চেঞ্জ অফ ফর্ম, চেঞ্জ অফ ফর্ম মানে রূপান্তর। রূপান্তর বলতে কি, দেখো মেটামরফিক রক যেটা আমরা বলছি এটা আইদার তৈরি হয়েছে ইগনিয়াস রক থেকে তৈরি হয়েছে বা সেডিমেন্টারি রক থেকে তৈরি হয়েছে। তবে এটা হচ্ছে কি, ইগনিয়াস রক যখন ফরমেশন চেঞ্জ হচ্ছে বা সেডিমেন্টারি রক যখন ফরমেশন চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ অফ ফর্ম, এর ফলে এটাকে আমরা কি বলছি, এর ফলে আমরা বলছি যে মেটামরফিক রক বা আগেই রূপান্তরিত শিলা সৃষ্টি। মেটামরফিজম ইজ আ প্রসেস বাই হুইচ রিক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজ মানে স্ফটিকাকার, ঠিক আছে, ক্রিস্টালাইজ মানে স্ফটিকাকার, and reorganization of minerals occur within a rock. This occurs due to the pressure, চাপ, ভলিউম, এরিয়া, টেম্পারেচার। এই তিনটে জিনিসের ফলেই যে কোনো শিলা রূপান্তরিত হতে পারে, প্রেসার, টেম্পারেচার আর ভলিউম। আর প্রেসার আর টেম্পারেচার চেঞ্জ হলে ভলিউম চেঞ্জ হতে বাধ্য। যেমন আমি যদি অক্সিজেন টেম্পারেচার দিই কোনো জিনিসকে, ভলিউম চেঞ্জ হয়ে যাবে, বেড়ে যাবে। যদি টেম্পারেচার কমে যায়, টেম্পারেচার কমে যাওয়া মানে টেম্পারেচার আস্তে আস্তে, একটা গরম জিনিসকে ওপেন এয়ারে রেখে দিয়েছি, যদি টেম্পারেচার আস্তে আস্তে কমে সেটা কি হয়ে যাবে, তার ভলিউম তুলনামূলক কমতে থাকবে, বিশেষ করে রক্স এর ক্ষেত্রে কিন্তু। ওকে, when rocks are forced down to lower levels by tectonic process, tectonic process মানে মাটির তলার যে প্রসেস গুলো ঘটছে, যেখানে প্লেট ইনভলভ থাকতেও পারে নাও থাকতে পারে, যেখানে প্রেসার আর টেম্পারেচার ইনভলভ, তাকে আমি টেকটনিক প্রসেস বলবো। অর when molten magma মানে গলিত ম্যাগমা মাটির তলায় রয়েছে, রাইজিং থ্রু মানে ওপরের দিকে চলে আসছে। তো গলিত ম্যাগমাটা ওপরের দিকে আসছে কিসের ভিত্তিতে, ওপরের দিকে আসছে চাপ এবং তাপ। চাপ না হলে উপরের দিকে উঠবে কি করে, প্রেসার কাজ করছে। The crust comes in contact with the crustal rocks and metamorphic occurs বা metamorphosis occur. In the process of metamorphism, in some rocks, grains or minerals get arranged in layers or lines. Such an arrangement called foliation or lineation. Foliation মানে কি, খোসার মতো যখন লেগে থাকে। আমরা পড়েছি ওয়েদারিং একটা শব্দ পড়েছিলাম, স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন, কথাটা নিশ্চয়ই মনে পড়ছে। ফোলিয়েশন মানে যখন শিলা থেকে আর কি পেঁয়াজের খোসার মতো ছেড়ে যাচ্ছে বা পেঁয়াজের খোসার মতো ধরে রয়েছে, তাকে বলছে ফোলিয়েশন। আর এটা যখন স্তরে স্তরে বেরিয়ে যাবে, স্ট্রেট লাইন বরাবর বা স্তরে স্তরে এরকম খোসার মতো ছাড়াচ্ছে না, স্তরে স্তরে বেরিয়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে লিনিয়েশন। যেটা এখানে আমাদের বলা আছে লিনিয়ার ফরম্যাটে বা সমান্তরাল ফরম্যাটে হচ্ছে বল লিনিয়েশন বলা হচ্ছে। এবার কজেস অফ মেটামরফিজম,
কজেস অফ মেটামরফিজম বলতে ফার্স্টে বলছে দেখো ওরোজেনিক বা মাউন্টেন বিল্ডিং। মাউন্টেন বিল্ডিং মানে হচ্ছে কি বিল্ডিং ফরমেশন। ওরোজেনিক মানে হচ্ছে ওরোজেনিক মুভমেন্ট। ওরোজেনিক মুভমেন্ট মানে হচ্ছে ভূ অভ্যন্তরের যে আলোড়ন, বা বাংলায় যদি বলতে চাই ভূ আলোড়ন, ভূ আলোড়নকে বলা হয় ওরোজেনিক মুভমেন্ট বা ওরোজেনি বলা হয়। ঠিক আছে, এটা কি যার এটা এই ওরোজেনিক মুভমেন্ট বা ওরোজেনিক কোন ক্ষেত্রে কাজে লাগে? আমাদের মাউন্টেন বিল্ডিং ফরমেশনের ক্ষেত্রে কাজে লেগে থাকে। Such movements often take place with an interplay of folding, bhaj, wrapping of and high temperature. This process give existing rock a new appearance. তার মানে অতিরিক্ত তাপমাত্রা যেখানে ভাঁজের ফরমেশন ক্রিয়েট হচ্ছে। ভাঁজ কেন হচ্ছে? দেখো ওরোজেনিক মুভমেন্ট মানে মাটির তলে ভূ আলোড়ন হচ্ছে, তার মানে একটা ফোল্ড ফর্মেট সৃষ্টি হতে পারে। সেখানে কি টেম্পারেচার বাড়ছে, তাহলে এর ফলে এক ধরনের নতুন রক সৃষ্টি হচ্ছে, যেটাকে বলছি আমরা মেটামরফিজম রক। মানে প্রসেসটা হচ্ছে মেটামরফিজম, রকটা হচ্ছে মেটামরফিক রক। লাভা ইনফ্লো, লাভা ইনফ্লো মানে কি? এই হচ্ছে আমাদের একটা মাউন্টেন বিল্ডিং ফরমেশন, তলায় যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ওরোজেনিক মুভমেন্ট বা ওরোজেনিক অ্যাক্টিভিটি। এই ম্যাগমা যখন ভেতরে রয়েছে, এই যখন বাইরে বেরিয়ে চলে এলো, এই বাইরে বেরিয়ে চলে এসে ধীরে ধীরে বয়ে চলেছে কোনো রকম আওয়াজ না করে, ফিশার ইরাপশন বা বিদার অগ্নুৎপাত বলা হয়। তো এই ধীরে ধীরে যখন বয়ে চলে আসে তাকে কি হচ্ছে? লাভা ইনফ্লো, লাভা প্রবাহিত হচ্ছে। তো লাভা ইনফ্লো কি বলছে? দ্য মল্টেন ম্যাগমেটিক ম্যাটেরিয়াল ইনসাইড দ্য আর্থ ক্রাস্ট brings the surrounding rocks under the influence of intense temperature. Intense মানে কি? Intense temperature মানে হাই টেম্পারেচার, বেশি পরিমাণ টেম্পারেচার থাকছে। Intense temperature, pressure and causes changes in them, তার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। জিওডাইনামিক ফোর্সেস, দেখো জিওডাইনামিক ফোর্সেস, ডাইনামিক মানে কি? পরিবর্তনশীল। জিও মানে কি? ভূ অভ্যন্তরের বিষয় সম্পর্কিত। এবার দেখো the omnipresent geodynamic forces such as plate tectonic, যেটা ওরোজেনিক এর ক্ষেত্রে লাগছিল প্লেট টেকটনিক। তাহলে প্লেট যখন টেকটন মানে কি? মুভ করা। প্লেট যখন মুভ করছে, টেকটনিক যখন প্রসেস হচ্ছে, তখন কি হচ্ছে? টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে, প্রেসার চেঞ্জেস হচ্ছে, ভলিউমের মধ্যে চেঞ্জেস আসছে কিছু কিছু জায়গায়। তার মানে কি টেম্পারেচার, প্রেসার, ভলিউম, তিনটে জিনিস আমি চেঞ্জেস দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে? একটা জিওডাইনামিক মেটামরফিজম ক্রিয়েট হচ্ছে ডিউ টু দা প্লেট টেকটনিক বা প্লেট মুভমেন্ট। ফোলিয়েটেড মানে খোসার মতো। Foliated metamorphic rocks have a layered or banded appearance produced by exposure, দেখা যাচ্ছে, to heat and directed pressure. Example বলছে স্লেট, সিস্ট and নিস। ঠিক আছে, নিস মাথায় রাখবে। এই যে নিস, নিস কিন্তু রূপান্তরিত শিলা, কিন্তু নিস শিলাটা তৈরি হয়েছে কোথা থেকে? ইগনিয়াস রক থেকে তৈরি হয়েছে। ইগনিয়াস রকটার নাম হচ্ছে কি? গ্রানাইট। অনেক সময় পরীক্ষা হলে জিজ্ঞেস করে যে নিস শিলা কোন শিলা থেকে রূপান্তরিত হয়েছে? গ্রানাইট শিলা থেকে রূপান্তরিত হয়েছে। নন ফোলিয়েটেড মেটামরফিক রক, নন ফোলিয়েটেড মানে যেখানে স্তরের আকারে বা পেঁয়াজের আকারে লেয়ার ছড়ায় না বা ছেড়ে যায় না। নন ফোলিয়েটেড মেটামরফিক রকস ডু নট হ্যাভ আ লেয়ার্ড, তার মানে এখানে কি? লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে আমরা লেয়ার দেখতে পাচ্ছি। কি বলছে? হ্যাভ আ লেয়ার্ড অর ব্যান্ডেড, ব্যান্ডেড মানে কিন্তু স্তর। ঠিক আছে, এখানে কি বলছে? ডু নট হ্যাভ আ লেয়ার্ড অর ব্যান্ডেড অ্যাপিয়ারেন্স। দে অফেন ল্যাক মিনারেলস দ্যাট ফ্রম প্লেটস সাচ অ্যাজ মাইকা, অভ্র দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে ফোলিয়েটেড আর নন ফোলিয়েটেড মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে লেয়ারের আকারে ছড়াতে থাকছে, আর নন ফোলিয়েটেড ক্ষেত্রে কি হচ্ছে? লেয়ারের আকারে ছড়াচ্ছে না। একটা লেয়ারের ফরম্যাটে ছড়াচ্ছে, একটা লেয়ারের ফরম্যাটে ছড়াচ্ছে না, সেগুলোকে বলছে। এক্সাম্পল বলছে মার্বেল, যেমন স্যান্ডস্টোন যখন পরিবর্তন হয় তখন মার্বেলে কনভার্ট হয়ে যায় স্যান্ডস্টোন। কোয়ার্টজাইট, হর্নফেলস, এগুলো আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। এবার এখানে বলছে থার্মাল মেটামরফিজম। কি বলছে? অন দ্য বেসিস অফ দ্য এজেন্সি অফ মেটামরফিজম ইজ টু টাইপস, দু ধরনের, থার্মাল আর ডাইনামিক। সিম্পল একটা জিনিস বলবো, ক্লিয়ার হয়ে যাবে। থার্মাল মানে কি? টেম্পারেচার। ডাইনামিক মানে কি? প্রেসার। ডাইনামিক মানে কি? প্রেসার। তাহলে থার্মাল মেটামরফিজমের পিছনে কার রোল প্লে রয়েছে?
that is temperature role play রয়েছে। The change of form or recrystallization of minerals of sedimentary and igneous rock under the influence of high temperature. Simple, যখন igneous rock বা sedimentary rock এই দুটোর মধ্যে যখন এক্সেসিভ টেম্পারেচার ক্রিয়েট হবে, তাপমাত্রা যখন অত্যধিক ক্রিয়েট হবে, তখন এই দুটো কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? এই দুটো কনভার্ট হয়ে যাচ্ছে মেটামরফিক রকে। তার মানে এজেন্ট হিসেবে কে কাজ করছে? টেম্পারেচার কাজ করছে। তাই এটাকে আমরা কি বলবো? থার্মাল মেটামরফিজম। তাহলে টেম্পারেচারের জন্য তৈরি হচ্ছে কি? থার্মাল মেটামরফিজম। আর ডাইনামিক মেটামরফিজম ডিউ টু দ্য এক্সেসিভ প্রেশার, এই দুটো জিনিসই কাজে লাগে আমাদের। দিস রেফার্স টু দ্য ফরমেশন অফ মেটামরফিক রক্স আন্ডার হাই প্রেশার। Sometimes high pressure is accompanied by high temperature and action of the chemically charged water. The combination of directed pressure and heat is very powerful in producing metamorphic because it leads to more or less completely recrystallization. Recrystallization স্ফটিক আকার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি আরেকটু ডিটেলসে বলে দিই। রিক্রিস্টালাইজেশন যখন টেম্পারেচার এবং যখন প্রেসার অতিরিক্ত ক্রিয়েট হয়, তখন ক্রিস্টালাইন ফরম্যাট বা স্ফটিক আকার ফরম্যাট কিন্তু লক্ষ্য করা যায়। সেই জিনিসটা এখানে বলেছে, ঠিক আছে, যেটাকে ডায়নামো থার্মাল মেটামরফিজম বলা হচ্ছে। প্রপার্টিস এন্ড ক্যারেক্টারিস্টিক মেটামরফিক রক। মেটামরফিক রক কি বলছে? যেখানে হিট আর প্রেসার এখানে কম বেশি দুটোই ইনভলভ রয়েছে, এবং এর যেহেতু ইনভলভ রয়েছে এইটা তুলনামূলক শক্ত, রিলেটিভলি হার্ড, তুলনামূলক শক্ত, কিন্তু আগ্নেয় শিলার থেকে কম, কিন্তু এখানে ক্ষেত্রে দেখ শক্ত তুলনামূলক বেশি। ইউজেস অফ মেটামরফিক রক। Metamorphic rocks are valuable in a variety of applications. Marble is important in sculpture and architecture. Slate is a material and flooring. Slate বিভিন্ন ফ্লোরিং এ কাজে লাগে, বা মার্বেল, যেটাকে মার্বেল ফাইন কোয়ালিটির মার্বেল, যেটা যেমন তাজমহল মার্কানা মার্বেল দিয়ে তৈরি, ফাইন কোয়ালিটির মার্বেল। বাট আমরা যেটা বাড়িতে লাগাই ওটাকে ফাইন কোয়ালিটির মার্বেল না, ওটাকে স্যান্ডস্টোনকে ফাইন ফরম্যাটে কেটে পালিশ করা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে মার্বেল আমরা বলে থাকি, যেটা আমাদের বাড়িতে লাগানো হয়। অ্যাকচুয়াল যেটা বড় বড় প্যালেসিয়ান বিল্ডিং এ বা তাজমহল যেগুলো দিয়ে তৈরি, বা রাজস্থান, যোধপুর, উদয়পুরের যে প্যালেসিয়ান বিল্ডিং গুলো, সেখানে কিন্তু ফরমেশন আলাদা। ওকে, এটা বলছে ইগনিয়াস ও সেডিমেন্টারি রক। ওকে, শেল, এই যে ফরম্যাট গুলো দেওয়া আছে, এই ফরম্যাটে কি দেওয়া আছে? ইগনিয়াস আর সেডিমেন্টারি রক, দুটো রক দেওয়া আছে এখানে, আগ্নেয় শিলা আর এখানে হচ্ছে পাললিক শিলা। ইনফ্লুয়েন্স মানে কার ইম্প্যাক্টের ফলে, এখানে প্রভাবকের ভূমিকা পালন করছে কে, কার ফলে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। এখানে দুটো জিনিস আমরা দেখছি, প্রেশার যেটা চাপ, আর এখানে হিট মানে তাপ। তাপ আর চাপের ফলে কি ধরনের রূপান্তরিত শিলায় পরিবর্তন হচ্ছে। গ্রানাইট যখন চাপের ফলে কোন ধরনের রূপান্তরিত শিলায় কনভার্ট হয়ে যায়? দ্যাট ইজ নিস, নিসে কনভার্ট হয়ে যাচ্ছে। ক্লে বা শেল প্রেশারের ফলে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? সিস্ট। স্যান্ডস্টোন হিট পেলে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? বেলে পাথর হিট পেলে কোয়ার্টজাইটে কনভার্ট হয়ে যাচ্ছে, কোয়ার্টজাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। ক্লে বা শেল এই হিট পেলে কি হচ্ছে? দেখো, ক্লে বা শেল প্রেসারে একটা সিস্ট তৈরি হচ্ছে, ক্লে বা শেল হিটের ফলে কিসে তৈরি হচ্ছে? স্লেট। বা আরো বেশি টেম্পারেচার হিট যদি পায়, ফিলাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। কোল, কোল হিট পেলে কি হচ্ছে? অ্যান্থ্রাসাইট, যেটা সব থেকে ভালো মানের কোল, যেটাতে 90% বেশি কার্বন কন্টেন্ট রয়েছে। আর অ্যান্থ্রাসাইট যদি আরো বেশি হিট পায়, তাহলে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? গ্রাফাইট। তা বলছে লাইমস্টোন বা চুনা পাথর। লাইমস্টোন হিট পেলে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? হিট পেলে কনভার্ট হয়ে যাচ্ছে মার্বেল। ওকে, তাহলে এই পয়েন্টগুলো মাথায় রাখবে যে কোন রক, যেমন গ্রানাইট, এই যে এখানে আমরা লিখে নিয়েছি, কোন রক কি প্রেসার বা হিটের ফলে কোন জাতীয় রূপান্তরিত শিলা বা মেটামরফস রকে কনভার্ট হয়েছে, এটা খেয়াল রাখ। নেক্সট, এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, যেমন মার্বেল, যেগুলো মাথায় রাখতে হবে, সিস্ট, তারপর হচ্ছে অ্যান্থ্রাসাইট, যেটা সব থেকে ভালো মানের কয়লা, নিস গ্রানাইট থেকে হচ্ছে হর্নফেলস, কোয়ার্টজাইট, ব্যাস এই কোটা মাথায় রাখলে হবে। ফিলাইট একবার দেখে নিও, ব্যাস। ওকে, এবার আমরা দেখছি রক সাইকেল। রক সাইকেল কি? রক সাইকেল আগে ছবিটা দেখি এমনি তৈরি হয়ে যাবে। দেখো, আমরা প্রাইমারি রক কাকে বলেছিলাম? প্রাইমারি রক বলেছিলাম আমরা ইগনিয়াস রককে, আগ্নেয় শিলা। তাহলে ভূপৃষ্ঠে ম্যাগমা যখন গলছে, তাহলে ভূপৃষ্ঠের তলায়
হিট অ্যান্ড প্রেশার হাই থাকছে, তাহলে এইখান থেকে ভূপৃষ্ঠ তলায় গলিত অবস্থায় রয়েছে। তার মানে এই মেল্টিং এর ফলে কি মেল্টিং হচ্ছে? ম্যাগমা। ম্যাগমা সেটা ক্রিস্টালাইজেশন বা স্ফটিক আকারের ফলে কি হচ্ছে? কোন রকে কনভার্ট হচ্ছে? ইগনিয়াস রকে কনভার্ট হচ্ছে। ওকে, ইগনিয়াস রক দীর্ঘদিন ধরে ওয়েদারিং ইরোশন বা ডিপোজিশনের ফলে ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ীভবন, অগ্নিভবন বা যেটাকে আমরা আবহবিকার বলে থাকি। ওর ফলে কি ছোট ছোট টুকরো টুকরো শিলায় বা দানায় পরিণত, যেটাকে আমরা সেডিমেন্ট বলতে পারি বা সেডিমেন্টেশন। সেডিমেন্টেশন কত অর্থ কি? কম্প্যাকশন অ্যান্ড সিমেন্টেশন, যেটাকে আমরা সলিডিফিকেশনও বলতে পারি, যেটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। তাহলে ক্ষয় পেয়ে সেগুলো কম্প্যাক্ট হচ্ছে, মানে সেডিমেন্ট গুলো আস্তে আস্তে জমাট বাঁধছে, কম্প্যাক্ট হচ্ছে, জমাট বাঁধছে। সেখানে সিমেন্টেশন মানে সংগঠিত হচ্ছে, হওয়ার ফলে কি হচ্ছে? সেডিমেন্টারি রক বা পাললিক শিলা তৈরি হচ্ছে। পাললিক শিলার ফলে কি হচ্ছে? হিট অ্যান্ড প্রেশার, যেটা আমরা একটু আগেই দেখলাম, হিট অ্যান্ড প্রেশার দেওয়ার ফলে কি হচ্ছে? মেটামরফিক রক, রূপান্তর শিলাতে তৈরি কনভার্ট হয়ে যাচ্ছে। রূপান্তরিত শিলা আবার দীর্ঘদিন ধরে হাই টেম্পারেচারের ফলে গলে গিয়ে ম্যাগমাতে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সেন্ট্রাল এজেন্ট কি কাজ করছে, যার সাথে সবার কানেকশন, দেখো ইগনিয়াস রকের সাথে কানেকশন হিট অ্যান্ড প্রেশার, হিট অ্যান্ড প্রেশারের সাথে কানেকশন মেটামরফিক, এটাও সেন্টারে বসে আছে, এই পুরো প্রসেসটাকে কন্ট্যাক্ট করছে। এখানেও দেখবে হিট অ্যান্ড প্রেশার রয়েছে। আর এই যে প্রসেস, যে সেডিমেন্টারি রক মানে সেডিমেন্ট যেটা তৈরি, সেডিমেন্টারি রক যেটা, এটা আবার দীর্ঘদিন ধরে ওয়েদারিং ইরোশন ডিপোজিশনের ফলে কি হচ্ছে? একটা সেডিমেন্ট তৈরি হচ্ছে। মানে এই যে সিচুয়েশন দেখছি, যে একটা রক আর একটা রকের ওপর বিভিন্ন ফ্যাক্টরস এর দ্বারা ডিপেন্ডেন্ট, ফ্যাক্টরস বলতে যেটাকে আমরা টেম্পারেচার বা প্রেশার বলে থাকি, সেই জিনিসগুলোকে আমাদের এখানে রক সাইকেল বলা হচ্ছে বা শিলাচক্র। রক সাইকেল এখানে কি বলছে? কন্টিনিউয়াস প্রসেস through which old rocks are transformed into new ones. Igneous rock, primary rock, and other rocks formed this rock. Igneous rocks can be changed into sedimentary and metamorphic rock. Igneous rock আর sedimentary আর metamorphic rock চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, এখানে ছবিতে, এখানে যে এই যে চার্টের মাধ্যমে, এই চার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই চার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইখান থেকে পরীক্ষায় এক্সাম্পলে এখান থেকে কিন্তু তুলতে পারে। ওকে, চলো, তো আই হোপ এতটা অব্দি প্রত্যেকের ক্লিয়ার। রক সাইকেলের এই সার্কেলটা মাথায় রাখো, এটি ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের আজকের এই আলোচনার পার্টটা কমপ্লিট, যেখানে আমরা টাইপ অফ রকসের ক্যারেক্টার, ফরমেশন, এক্সাম্পল, ট্রান্সফরমেশন, চেঞ্জ অফ ফর্ম, প্রত্যেকটা জিনিস দেখলাম। কোন তিনটে রকের? ইগনিয়াস, সেডিমেন্টারি এন্ড মেটামরফিক রক, তিনটে রকের। তো আই হোপ প্রত্যেকে ক্লিয়ার। তো তোমরা এই ক্লাসের পিডিএফ গুলো এবং ক্লাস নোটস গুলো তোমরা নিচে যে অ্যাপ দেখতে পাচ্ছ, যে উড়ান পাঠশালা, সেখান থেকে পেয়ে যাবে। তোমরা অ্যাপ ডাউনলোড করে নিও। এছাড়াও যদি কোনো রকম ডাউট থাকে, দেখবে নিচে আমাদের টোল ফ্রি নাম্বার আছে, সেখানে কল করে নিও। তোমাদের যাবতীয় যা কিছু কোয়ারিজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সকলকে।